সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সালেহ আহমেদ, সিইও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড। আছেন চার্টার অ্যাকাউন্টেন্ট পুঁজিবাজার বিশ্লেষক আনিসুর রহমান। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। পুঁজিবাজারের যে অবস্থা, এটি আসলে এখন বলার কোনো অবকাশ নাই, যেটি প্রতিনিয়তই পড়ছে। এখানে যারা বিশ্লেষণ করে থাকেন, যারা অর্থনীতিবিদ, তারা সবাই বলে থাকেন যে এটি একটি জাতীয় সমস্যা হিসাবে সরকারের দেখা উচিত এবং সেই হিসাবে পদক্ষেপ নেওয়া উচিত। যদিও আমরা সেটি দেখছি না, কোনো পক্ষই এই ব্যাপারে তেমন পদক্ষেপ নিচ্ছেন না। এখানে যারা সংশ্লিষ্ট আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের আচরণও তেমন ইতিবাচক আমাদের কাছে মনে হচ্ছে না, বা বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছেও মনে হচ্ছে না। এই অবস্থায় প্রতিনিয়তই বাজার পড়ছে। আপনারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনারা ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা বিনিয়োগ করেছেন, আপনারা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে সহায়তা করেছেন লোনের মাধ্যমে। আপনাদের অবস্থা কি? আপনাদের দৃষ্টিভঙ্গি এখন কি? আপনারা কি করবেন? যা ব্যক্তি বিনিয়োগকারী যেমন সমস্যা আছে, আপনারা তার চেয়ে মনে হয় বেশি সমস্যা আছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা তো ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি এবং ক্লায়েন্টদেরকে, আপনি যেভাবে বললেন, ক্লায়েন্টদেরকেও লোন দিয়েছি। এখন যেটা হয়েছে যে আমরা গত 4-5 বছর ধরেই আপনি দেখছেন মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে। মাঝখানে এই বছরের শুরুর দিকে আমরা একটু আশার আলো দেখলাম, কিন্তু সেটার বেশি দিন সাস্টেন করলো না। ডিউ টু, আপনি জানেন, কিছু রিজন আছে। বাংলাদেশ ব্যাংকের একটা এক্সপোজারের একটা সার্কুলার দেওয়ার কথা ছিল, সেটাও তারা গড়িমসি করছে, এখন পর্যন্ত দিচ্ছে না। তো আমার কাছে পার্সোনালি মনে হয় ওটাও একটা রিজন কন্টিনিউয়াসলি বাজার ফলের কারণ হতে পারে। আর আরেকটা মেইন রিজন হলো যে অ্যাকচুয়ালি আমাদের তো ফান্ডিং ক্যাপাসিটি অনেক কমে গেছে, টাকা পয়সাও নাই, এবং ব্যাংকগুলোর কাছ থেকে টাকা পয়সা চাইলে আগের মতো কোনো সাড়াও পাওয়া যাচ্ছে না। এবং যেটা হয়েছে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডিসকারেজ ফিল করছি এইসব ব্যাংকের লোনের ক্ষেত্রে। আর সেই জন্যই আমরা, যেটা হয়েছে কি, আমরা ক্লায়েন্টদেরকেও সেভাবে লোন দিতে পারছি না। আর নতুন ক্লায়েন্ট তো আমরা হান্টিংও করতে পারছি না, কারণ আমাদের ক্লায়েন্ট আনলেই তাদেরকে লোন দিতে হবে। তো ওই অবস্থাতেও আমরা নেই। আর আমাদের যে নিজস্ব যে পোর্টফোলিওগুলো ছিল, সেটা তো আপনি বুঝতে পারছেন, যেগুলো আপনার 2011-12-তে আমরা ইনভেস্ট করে বসে আছি, সেগুলোর প্রাইস তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% বা মোর দেন 50% ডাউন হয়ে গেছে। তো ওগুলো আমরা শিফট করে যে অন্য কিছু করব, সেটারও কোনো ইয়ে নেই যে আমরা একটা শেয়ার শিফট করে যদি আরেকটা শেয়ার কিনে আমরা সেটাকে প্রফিটের আশা করি, সেই অবস্থাটাও নাই। গত 2 মাস ধরে তো কন্টিনিউয়াসলি বাজার ফল করছে, আপনি দেখছেন। এখন আমার মনে হয় কি, এই ক্ষেত্রে এখন প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ ছাড়া আর তেমন কোনো পথ আমি দেখছি না। ভাই, বাজার সংশ্লিষ্ট যারা বাজারের সাথে থাকেন, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদেরকে বলা হয়, তাদের মনোভাব যদি এই হয়, তো বাজারের সামনের দিকে যে বাজার এগিয়ে যাবে, আপনারা বিভিন্ন সময় বলে থাকেন, বিনিয়োগকারীদের আশা দিয়ে থাকেন, আসলে বিনিয়োগকারীরা কতটা ধৈর্য ধরবেন? এখন কি করা যায়? বিনিয়োগকারীরা কি এই বাজার থেকে যারা আছেন চলে যাবেন, যা আছে সব ছেড়ে দিয়ে? কারণ বিক্রি করলে তো তারা টাকা পাবেন না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটাকে এইভাবে দেখব। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি একটু অ্যানালাইসিস করি 2008, 2009, 2010, তখন আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের অ্যাক্টিভিটি ছিল বাজারে 80%, আর ব্যক্তি শ্রেণীর যারা ইনভেস্টমেন্ট করতো বা যারা ট্রেড করতো তাদের অ্যাক্টিভিটিস ছিল 20%। আজকে যদি আপনি বিশ্লেষণ করে দেখবেন যে ব্যক্তি শ্রেণী 70 থেকে 80%, আর ইনস্টিটিউশনাল ইনভেস্টরগুলো এটা এখন 20%-এর মতো, জাস্ট রিভার্স হয়ে গেছে। এই মার্কেটকে যদি আস্থায় ফিরাতে হয়, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস না বাড়িয়ে আপনি কিভাবে ফেরাবেন? কিন্তু ইনস্টিটিউশনগুলো যদি এখন বাধা থাকে, তাহলে তো আমি তাদের এই ব্যাপারে পদক্ষেপ না নিলে তো আমি ওটাতেই আসতেছি ফিরে, যে এখন যে আমাদের মার্কেটে যে প্রবলেমটা হলো আস্থাহীনতা, এই প্রবলেমটা আপনি দেখেন ডিমান্ড এবং সাপ্লাই একটা মিসম্যাচ আছে। এক্সপোজার লিমিটের যে প্রবলেমটা রয়ে গেছে, সেই প্রবলেমটাও সলভ করা হচ্ছে না। মার্জিন লোন ইস্যুর যে প্রবলেমটা রয়েছে, এটাও কেউ সলভ করতেছে না।
পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলো রয়েছে সেগুলোকে যে একটু এটা রিভিউ করে কিছু করা দরকার, সেটাও হচ্ছে না। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন যে এখন ব্যাংকে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে যায় বা ডিপোজিট করতে যায়, তারা পাচ্ছে কত? 6% প্লাস মাইনাস, তার সাথে 10% আপনার ট্যাক্স রিয়েলাইজ করতেছে, নেট পাচ্ছে সে 5 তাহলে ব্যাংকে, অন্যদিকে ব্যাংকেও আপনার অ্যাক্সেস লিকুইডিটি আছে, ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরে অ্যাক্সেস লিকুইডিটি রয়েছে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ ব্যাংকও বলেছে যে রেপো রেট সে আরও রিডিউস করে দিয়েছে এবারকার লাস্ট মনিটারি পলিসিতে। তারা বলতেছে যে ঠিক আছে, যদি ইনভেস্টমেন্টের জন্য ফান্ড প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক ফান্ড দিতে রাজি আছে 6.75%। তার মানে কি আপনার ফান্ডের কোনো প্রবলেম নাই, তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই সমস্ত যে ইস্যুগুলো আমি যে কয়েকটা বললাম, এগুলোকে আপনি যদি অ্যাড্রেস না করেন, এই অ্যাড্রেসটা কে করবে? এবং প্রশ্ন তো অ্যাড্রেস তো আলটিমেটলি আপনার যে রেগুলেটরি বডি আছে, রেগুলেটরি বডি সরকারের সহযোগিতাই হোক, আপনার যেভাবে হোক, এটা তো রেগুলেটরি বডিকে এগিয়ে আসতে হবে। দুঃখজনক হলেও যদি আমি একটা একটা করে আসি, আপনি আসেন আপনার ডিমান্ড এবং সাপ্লাই যে মিসম্যাচটা দেখেন, লাস্ট 2-3 ইয়ার্সে, 3-4 ইয়ার্সের মধ্যে 75 থেকে 80 যে কোম্পানিগুলো আপনার মার্কেটে এসেছে, মোর দ্যান 80, হ্যাঁ, যে মার্কেটে এসেছে, আপনার ডিমান্ড নেই কিন্তু আইপিও চলে আসতেছে। এখন আপনার যেখানে ডিমান্ড নেই সেইখানে যদি আপনার সাপ্লাই আরও বাড়তে থাকে, তাহলে আপনি কিভাবে আপনি প্রাইসটা ধরে রাখবেন? মানে এখানে কি রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে? এটা ভেরি ডিফিকাল্ট এই সমস্ত অ্যান্সার দেওয়া। আপনি এবার আছেন এক্সপোজার, অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উনি নিজেই বলেছিলেন যে যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের, বিনিয়োগকারীদের আপনার ওই আগের যে পলিসি ছিল সেই পলিসি মোতাবেক তারা ইনভেস্টমেন্ট করেছিল। পলিসি কী ছিল? 10% অফ টোটাল ডিপোজিট অ্যান্ড লায়াবিলিটিজের উপর বেসিস করেছে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। তখনকার পলিসি অনুসারে তো তার বিনিয়োগটা ঠিকই করেছিল। তো ওই বিনিয়োগ অনুসারে একটা ব্যাংক যদি 1000 crore টাকা ইনভেস্টমেন্ট করে থাকে, তখন এই 2003-তে যে ব্যাংকিং কোম্পানি যে অ্যাক্ট করেছে, সেখানে করেছে ইকুইটির 25%। 2013-এ যেটা করলো সেটা ইকুইটির 25%। ইকুইটির 25%-এ সে বিনিয়োগ পারতেছে 400 কোটি টাকা বা 500 কোটি টাকা। আগের যে পলিসি অনুসারে সে তো ইনভেস্টমেন্ট, ওই ব্যাংকটা তো ইনভেস্টমেন্ট করে বসে আছে 1000 crore বা 1200 কোটি টাকা। এখন যে অ্যাক্সেস যে আপনার 700-800 কোটি টাকা, তাকে তো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। যখনই সে অ্যাডজাস্টমেন্ট করতে, মার্কেট একটু পিক করতে চাচ্ছে, তখনই তারা সেলিংয়ে চলে আসছে। আপনার কথায় যদি আসি যে বাজারে ডিমান্ড নেই, সাপ্লাই বাড়ানো হচ্ছে, জি, আপনার যে ব্যাংকগুলো যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগগুলো তুলে নিতে বাধ্য করা হচ্ছে, জি, তারপরে এইখানে মার্জিন ঋণের যে সমস্যাটা আছে সেটা কেউ অ্যাড্রেস করছে না। তাহলে পলিসি মেকাররাই চাচ্ছে না বাজারটা ঠিক হোক, কারণ পলিসি মেকারদের তো এইটা দায়িত্ব এই বাজারকে ঠিক করার। এই বাজারের দায়িত্বে যারা রয়েছেন, পুঁজিবাজারে উন্নয়নে যারা কাজ করছেন, তারা এই বিষয়গুলো দেখছেন না, বরং নেতিবাচক যাতে হয় সেই বিষয়গুলো আরও ইমপ্রোজ করছেন। তো তাহলে কি এইটাই বিনিয়োগকারীরা ধরে নেবেন যে এই পুঁজিবাজারে উন্নয়ন হোক, সেটা কেউ চাচ্ছেন না? আপনি যদি বলেন যে না, এটা বলা মুশকিল, মোটা দাগে তো তাই মনে হচ্ছে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আজ আপনাদের কথা শুনতে চাই, আমরাও জানতে চাই যে পুঁজিবাজারের কেন এই পতন, কেন এই নীতি নির্ধারকরা চুপ করে বসে আছেন। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি নাম আমার শেতাবউদ্দিন। জি, আমরা তো মরে গেছি। এখন প্রশ্ন হলো, এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব আছেন, ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। জি, অর্থমন্ত্রী গোটা মানে শেখ হাসিনার মন্ত্রিসভা সবাই ভালো করছে বলে দেশে 6.5 হচ্ছে, কিন্তু অর্থমন্ত্রী সব লেজে করে দিয়েছে। অর্থমন্ত্রীর অধীনে যত ব্যাংক সব লুটপাট। এই অর্থমন্ত্রী বলে যে আমি শেয়ার বাজার বুঝি না। তো এই শেয়ার বাজারের ভালো কি করে হবে? আমরা ব্যক্তি কেন্দ্রিক কথা না বলি, আপনার প্রশ্নটি বলুন। যে শেয়ার বাজার আমি বুঝি না। আমার কথা হলো যে এই শেয়ার বাজার যদি অর্থমন্ত্রী না বোঝেন,
তাহলে এই আর্থিক খাতটি কি করে ভালো হবে? জি, ধন্যবাদ ধন্যবাদ। এখানে যিনি বলেছেন তার আবেগের কথা, এখানে ইমোশন জড়িত। অর্থমন্ত্রী বুঝেন না, অর্থমন্ত্রী এইখানে কিন্তু এই পুঁজিবাজারের দায়িত্বে একটা কমিশন আছে, বিএসসিসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারাই কিন্তু একটা দেখভাল করছেন। সেখানে অর্থমন্ত্রীর সবকিছু বুঝতে হবে, এই সেটিও মনে হয় ঠিক না। না, এটা ওনার প্রশ্নটার অ্যান্সারটাকে এইভাবে দেওয়া যায় যে অর্থমন্ত্রী মহোদয় বুঝেন না পুঁজিবাজার, এই কথাটা বোধহয় এইভাবে আসেনি। উনি যেটা বলেছেন এটা এইভাবে আসেনি। তবে অর্থমন্ত্রী মহোদয়ের তো অবশ্যই একটা দায়িত্ব আছে এবং এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। বাট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উনার এই প্রাইমারিলি এই সমস্ত ইস্যুগুলো তো প্রয়োজনে উনাদেরকেই তো অর্থমন্ত্রী মহোদয়ের সাথে বসে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। সবশেষ যেটুকু তথ্য জানি যে অর্থমন্ত্রীর সাথে বিএসসিসির একটি টিম, চেয়ারম্যান সহ একটি টিম দেখা করেছেন, কিন্তু দেখা করার পরে তারা কি বলেছেন, কি কথা হয়েছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু বিনিয়োগকারীদের জানা দরকার, দেশের মানুষের জানা দরকার। যদি জানতেই না পারে তাহলে যে এই সমস্যাগুলো রয়ে গেছে, সবাই যে বুঝতে পারছে এই পুঁজিবাজারের কোনো অভিভাবক নেই, সেটি তো মনে হবে, সেটি আরও বেশি মনে হবে যখন প্রতিনিয়ত দরপতন হবে। জি না, যে জিনিসটা আমি এখানে বলতেছিলাম, আমি এটা কন্টিনিউ করতে পারিনি, যে অর্থমন্ত্রী মহোদয় সবচেয়ে দুঃখজনক হলো যে অর্থমন্ত্রী মহোদয় তো উনি তো বলেছেন যে আমি এক্সপোজার এই সমস্যাটার সমাধান করার জন্য 2 ইয়ার্স টাইম এক্সটেনশন করার জন্য উনি তো বলে দিয়েছেন। কাজটা কি হয়েছে? হয়নি। আচ্ছা, যদি এটা হতো তারপরেও একটা প্রবলেম থেকে যাচ্ছে যে যখনই আপনি মার্কেটকে একটু ভাইব্রেন্ট করতে চাইবেন, মার্কেট দাঁড়াতে চাইবে, যেহেতু ওনাদের এক্সপোজারে অ্যাক্সেস লিমিট রয়ে গেছে, ওনারা বিক্রিতে চলে আসবেন, ইনস্টিটিউশনগুলো তাকে বিক্রিতে চলে আসবেন। বিক্রিতে আসলেই মার্কেট কিন্তু এখন কোনো ধরনের লোড নিতে পারতেছে না। অতএব এই বিক্রিটা যাতে না হয়, আমি বারে বলছি, এখনও বলতেছি যে এই এক্সপোজারের ইস্যুটাকে সলভ করতে চাইলে ওনাদেরকে একটু সময় দিতে হবে, যাতে করে ওনাদের ক্যাপিটাল বেসটাকে বাড়িয়ে অটোমেটিক্যালি একটা টাইম ফ্রেমের মধ্যে গিয়ে তার এটাকে ম্যাচিং হয়ে যায়। আদারওয়াইজ এইটা শুধু 2 বছর সময় বাড়িয়ে দিয়েও প্রবলেমটা সলভ হবে না। সমস্যাটা এর চেয়েও বড় সমস্যাটা রয়েছে যে নন লিস্টেড কোম্পানি শেয়ারগুলো এখানে এইটার সাথে বাইরে, যদি দেশের বাইরে কেউ যদি এক্সচেঞ্জ কোম্পানি খুলে, সেটাও এখানে এক্সপোজারের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই বিষয়গুলো কি যারা এই কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন বা এই ব্যাংক কোম্পানি আইন যেটা সংশোধন হয়েছে সেটিতে যারা কাজ করেছেন তারা তো এই বিষয়গুলো অবশ্যই বুঝেন। তাহলে বিষয়টা কি উদ্দেশ্যপ্রণীতভাবে এটা করা হয়েছিল? এবং যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এতদিনেও কেন এটার সমাধান হয় নাই? এখানে সবশেষ আমরা যেটা জানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে অর্থমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়গুলো বলা হয়েছে, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং অর্থমন্ত্রী যেটা বলেছেন যে এই বিষয়টা আসলে এভাবে তো হওয়াটা ঠিক হয়নি। যদি তাই হয় তাহলে এতদিনও সমাধান হচ্ছে না কেন? আর সমাধান যদি নাই হয় তাহলে বুঝতে হবে মানে বিনিয়োগকারীরা কি বুঝবেন? অ্যাকচুয়ালি এটা হয়নি কেন এটা তো আমার জন্য বলা মুশকিল, আর আমিও তো এই ধরনের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা রেগুলেটরি বডির সমন্বয়হীনতা বা তাদের যে ইয়েটা থাকা উচিত ছিল, সমন্বিতভাবে যে কাজগুলো করা দরকার ছিল সেটা হয়তো তারা কোনো কারণে করতে পারছে না। আর মানে এই জিনিসটাকে টোটালি ঠিক করার জন্য আমাদের যতগুলো রেগুলেটরি বডি আছে এবং স্টেক হোল্ডার আছে, প্রত্যেকের একটা সমন্বিত প্রয়াস দরকার। এবং এই কথাগুলো কিন্তু আমরা যারা আসছি এখানে সবাই কিন্তু প্রতিদিনই বলছি, কিন্তু বলছেন তারপরও কাজ হচ্ছে না কেন? মানে আমরাও তুলে ধরছি, বিভিন্ন মিডিয়া তুলে ধরছে, তারপরও কাজ হচ্ছে না কেন? এই বিষয়টা আপনার কাছে জানবো। একটি ফোন নিয়ে নিচ্ছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলামিন গুলশান থেকে। জি বলুন। আচ্ছা, আমি আজকে একটা শুনলাম যে আইপিও আসা সম্পর্কে আঙ্কেল বললো, আঙ্কেলকে অনেক থ্যাঙ্কস। এই কথাটা এতদিন আর কেউ বলে নাই। আসলে আমাদের মার্কেটের তো ছোট মার্কেট এটা, এখানে তো টাকা ঢুকতেছে না প্রতিদিন বা প্রতি মাসে বড় অ্যামাউন্ট ঢুকতেছে এমন না, বাট আইপিও ঢুকতেছে। আর একটা সময় ছিল আইপিও, ম্যাক্সিমাম আইপিও অ্যাট পারে আসতো, এখন কিন্তু 10 টাকার আইপিও 40 টাকা 50 টাকা পর্যন্ত প্রিমিয়াম নিয়ে মার্কেটে আসতেছে। সবশেষটা 85 টাকা এসেছে মার্কেট। জি,
জি IPO দর্শক টা আপনার কিন্তু প্রশ্নটি market বুঝতে stable- পেরেছি আসলে দর্শক আপনারাও হয়তো বুঝতে পারছেন কিংবা আমরাও বুঝতে পারছি যে 2010-এর তুলনায় 2.5 গুণ সরবরাহ বেড়েছে, কিন্তু যারা এই রেগুলেটর যারা এইটার পারমিশন দেন তারা কেন বুঝতে পারছেন না সেটি আমাদের বোধগম্য নয়। সালেহ ভাই, অ্যাকচুয়ালি যেটা হয়েছে দেখেন, আইপিওর মার্কেটটা আমরা যারা সেকেন্ডারি মার্কেটের সাথে আছি বা যারা ডিল করছে, প্রাইমারি মার্কেট অ্যাজ ওয়েল সেকেন্ডারি মার্কেট, দুটো মার্কেটের সাথে কিন্তু আমরা আছি। আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, যারা আইপিও করে তাদের একটা আলাদা গ্রুপ আছে, তারা শুধু আইপিওই করে। আইপিও করে বাজার থেকে টাকাটা বের করে নিয়ে আরেকটা আইপিওর জন্য ওয়েট করে। আর আমরা যারা সেকেন্ডারি মার্কেট বা বিনিয়োগকারীরা যারা আছেন সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে, তারা ওই বেশি দামে শেয়ারটা নিয়ে আবার একটা মানে অবস্থায় চলে আবার যায়, একটা নতুন সমস্যায় পড়ছে। নতুন সমস্যায় পড়ছে। আপনি দেখেন কোনো আইপিওর শেয়ারই কিন্তু লং টার্মে গিয়ে সাস্টেন করতে পারছে না। যতগুলো আইপিও এসছে এই বিগত বছরগুলোতে, একটা পিকে যাচ্ছে, একটা 10 টাকার শেয়ার 70-80 টাকা উঠে যাচ্ছে প্রথম 15-20 দিনের পরে বা 1.5-2 মাসের মধ্যে, আবার সেটা মানে কমে এবং এমন একটা পর্যায়ে চলে আসছে যেখান থেকে বিনিয়োগকারীরা বের হতেও পারছে না, বা তাদের 50% বা 50%-এর বেশি তাদের ইকুইটি চলে যাচ্ছে। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমার মনে হয় এসএসসির একটু মানে আইপিওগুলো একটু আস্তে আস্তে দেওয়া উচিত। এবং আপনি দেখেছেন লাস্ট কিছুদিন তারা ডিসিশন নিয়েছে, মনে হয় আইপিওটা কম ছাড়বে মনে হয়, এটা আমি যতদূর জানি। ওনার সাথে আমি একটু share আমি করি। যদি একটু বলতে চাই যে আইপিও সরবরাহ বাড়ছে এখন, অনেকেই বলে থাকেন যে পুঁজিবাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে হবে, না হলে পুঁজিবাজারে গভীরতা বাড়বে না। তাই যদি হয় আপনি আইপিও অনুমোদন দেন, কিন্তু প্রতি মাসে বাজারে যেখানে কোনো ডিমান্ডই নেই, অনেক দিন মানে 10,000 শেয়ার বিক্রি করলে কোনো শেয়ারের ক্রেতা থাকে না, তো সেই অবস্থায় আপনি প্রতিনিয়তই আইপিও অনুমোদন দিচ্ছেন, আবার এই স্টেক হোল্ডার যারা আছেন সবাই এটা বিরোধিতা করছে, তাহলে বিষয়টি আসলে কি? মানে যারা স্টেক হোল্ডার আছেন তারা কি বুঝতে পারছেন না, কিংবা বিএসসিসি বিষয়টা বুঝতে পারছেন না, কোনটা সমস্যা? মার্কেটের গভীরতা বাড়াতে হবে, এটা আমি আপনি সবাই এটা স্বীকার করি, এটাতে দ্বিমত। কিন্তু টাইমটা তো fact। না, আমি দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু দেখতে হবে যে কোন সময়টা এখানে ইম্পর্টেন্ট। আমি যদি একটা জিনিস এভাবে বিশ্লেষণ করি, আপনি আইসিবি প্রথম যে 8টা মিউচুয়াল ফান্ড দিয়েছিল তার অ্যাক্টিভিটিস দেখেন, কিন্তু আইসিবি আবার ওনারা কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছেন, তার সেগুলোর প্রাইস আপনি 10 টাকার 5 টাকা 6 টাকা 4 টাকা প্রাইস। কারণটা কি? টাইমিং। যে সময় ওনারা এই মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ে আসছেন, আমি আইসিবি উদাহরণটা এই জন্যই টানলাম, আইসিবি কিন্তু 8টা মিউচুয়াল ফান্ড যেভাবে ম্যানেজ করেছে, সবাই কিন্তু কেউ ওই মিউচুয়াল ফান্ডগুলো ছাড়তেছে না, সবাই ওগুলাকে হোল্ড করে আছে, কারণ ওখানে ভালো সে ডিভিডেন্ড পাচ্ছে, ওটা ভালোভাবে ম্যানেজ হচ্ছে, ওইগুলোকে সেও ইনভেস্টমেন্ট হিসাবে সবাই নিয়ে নিয়েছে। কিন্তু পরবর্তীতে 2009, 10, 11 সালে যেগুলো মিউচুয়াল ফান্ড ওরা নিয়ে আসছেন, সবগুলো মিউচুয়াল ফান্ডের প্রাইস আজকে 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা। ওয়াই? ওটা যে টাইমে যে সময় আসছে সেই সময় দ্যাট ওয়াজ নট দ্য প্রপার টাইম। এখন প্রশ্ন হলো যে প্রপার টাইম তাহলে কি দাঁড়াচ্ছে, ওই সময় তাহলে আমরা কি সবাই অ্যাসেস করতে পারি নাই? এখন এটা আমি যদি বিষয়টা এভাবে দেখি, আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি পুঁজিবাজারের সাথে সরাসরি সম্পৃক্ত মনে হয় না, আপনি বিশ্লেষণ করে থাকেন, তো আপনার মাথায় যদি এই বিষয়টা আসে, কিংবা আমাদের মতো যারা মিডিয়া কর্মী আমরা ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখি আপনাদের সাথে মিশে, যে এই বিষয়গুলোই আসলে মেইন সমস্যা, তাহলে যারা বড় বড় দায়িত্বে আছেন তারা কেন বিষয়টা বুঝতে পারছেন না? এই প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর নিব, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি উন্নত সকল দেশে ডে নেটিং বা T+0 চালু আছে, তো আমাদের ডিএসসি তে কেন এটা চালু করা হচ্ছে না? আমি মনে করি এই পদ্ধতি চালু করা হলে মার্কেট টার্নওভার বাড়বে ও ভাইব্রেন্ট হবে। জি দর্শক আপনাকে ধন্যবাদ। এরকম অনেক আশা আমরা শুনেছি, সবশেষ যেটা আমি একটা হাস্যকর add একটা করতে চাই। বিষয় আমরা শুনেছি যে অ্যাপস উদ্বোধন করলে এখানে ট্রেড বাড়বে, এবং সেখানে ডিএসসি বেশ ঘটা করে এই অনুষ্ঠানটা করেছে। তারা বলেছে যে অ্যাপ মোবাইলের মাধ্যমে মানুষ ট্রেড করবে, ট্রেড বেড়ে যাবে, বরং কি হয়েছে, ট্রেড কমেছে, এবং ডিএসসির যেখানে এখন প্রফিটেবল অর্গানাইজেশন, তার যেখানে ইনকাম করার কথা, সেখানে বড় একটা টাকা তার লোকসান হয়েছে, যেটা যারা শেয়ার হোল্ডার তাদেরকে এটা বন্টন করতে পারতেন।
সালেহ ভাই। আমি ওনার সাথে যেটা অ্যাড করতে চেয়েছিলাম, উনি বলেছেন T0-তে ট্রেড করতে দেওয়া উচিত। আগে তো ছিল সেটা T+4। তো আমরা আশা করেছিলাম, বা আমাদের মতো যারা এখানে আসে তারাও বলেছিল যে T2-তে আসলে ট্রেডটা বাড়বে। অ্যাকচুয়ালি বাড়ার তো কোনো ইয়েই হয় নাই। ওটা যেখানে 600-700 কোটি টাকা ট্রেড হতো, 300, সেটা আপনার 300 কোটি টাকায় নেমে এসছে। আমি ওভাবে বিশ্বাস করি না যে T0-তে নিয়ে আসলেই আমার ভলিউমটা বাড়বে, এটা ঠিক না। যেটা হবে কি, আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে একটু তাদের শক্তিটা একটু বাড়ানো দরকার। এবং আপনাকে আমি বেশ কয়েকবারই বলেছি যে মার্চেন্ট ব্যাংকগুলো এবং ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ব্যাংক থেকে লোন পায় না, এবং তাদের এখানে বলা আছে যে একটি আইনই তো বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের যে 3 কোটি টাকার বেশি সে কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসকে দিতে পারবে না। তো তাই যদি হয় ওই জায়গাগুলোতেই চেঞ্জ করা উচিত। ওটাও ইমপ্লিমেন্ট হয়নি তো, ওটাও হয়নি। এবং আপনি বিশ্বাস করবেন না, আমরা কোনো ব্যাংক থেকে, ইভেন আমার প্যারেন্ট কোম্পানিও আমাকে টাকা দিতে ভয় পায় এখন। কেন সেটা আমি আপনি তো বুঝতেই পারছেন, বিগত বছরগুলোতে আমরা যে টাকাগুলো নিয়েছি সেগুলোই আমরা রিপেমেন্ট করতে পারছি না। আইসিবির একটা লোন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে পেয়েছি, সেটা কোনো মতে আমরা রিপেমেন্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু যে পরিমাণ লুজার হয়েছে তার চেয়ে বেশি লুজার হয়েছে বৃহৎ বিনিয়োগকারীরা, যারা বড় ইনভেস্টর। সালেহ ভাই, বাজারের যে অবস্থা, কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বাড়ছে এবং সেগুলোর যৌক্তিক কারণেই বিনিয়োগকারীরা সেগুলোর পেছনে ঝুঁকছেন। এটা যদি বলা হয় যে আপনি আপনার হাতে শেয়ারটি লোকসানে কেন বিক্রি করবেন, আপনি কেন ফান্ডামেন্টাল শেয়ার বিক্রি করে কম দুর্বল শেয়ারের দিকে ঝুঁকবেন, এটি আসলে এখন বলার আর কোনো সুযোগ নেই। কারণ একটা বিনিয়োগকারী কত বছর ধরে অপেক্ষা করবেন, দীর্ঘ 5 বছর, মানে 5 বছর ভালো শেয়ার, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া সবগুলো শেয়ারের দাম কমেছে। তো এই অবস্থায় বাজারে যে কয়টি শেয়ারের দাম বাড়বে, যৌক্তিক কারণে সেগুলোর দিকে বিনিয়োগকারীরা ঝুঁকবেন। এবং সেটি হচ্ছে, তারপরও যদি এই ব্যাপারে এই যে কয়েকটি শেয়ারের দাম বাড়ছে, যেগুলো টপ 10-এ থাকছে বা টপ 20-তে থাকছে, সেই শেয়ারগুলোর দাম বাড়ছে এবং সেগুলোরই দাম বাড়ার পরিমাণটাও বেশি, ট্রেডের ভলিউমটাও বেশি, আবার অন্য যেগুলো কমে যাচ্ছে কারণ ওগুলো বিক্রি করতে এগুলো কিনছে। এই অবস্থায় বিনিয়োগকারীদের যদি পরামর্শ দেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, বিনিয়োগকারীরা যে শেয়ারটাতে ইনভেস্ট করেছে ওনাদের তো আমরা বলেই আসছি যে ওয়েট করেন। এখন সেটাও আমরা বলতে পারছি না, কারণ হলো কি, গত 5-6 বছর ধরে আমরা বলছি এবং ওনারাও শোনার চেষ্টা করেছেন, কিন্তু কতদিন আর ওনারা ওয়েট করবেন? ওনারা এইখানে যদি বিষয়টা দেখি যে আপনারা যারা বলেন যে আপনার ভালো শেয়ার ধরে রাখেন, এখন পারিপার্শ্বিক অবস্থা যদি ইতিবাচক থাকে তখনই এই বিষয়টা হয়তো কাজে দেয়। এখন যেখানে সব বিষয়গুলোই এখন সমস্যা রয়ে গেছে, সেখানে এই ভালো শেয়ার ধরে রাখলেই যে মুনাফা করতে পারবেন বা এই বছর শেষে ব্যাংকের ডিভিডেন্ড নিয়ে আপনি যে এখানে ভালো কিছু করতে পারবেন, সেটি মনে হয় বলার সময়। আমি একটু আপনার এখানে একটু আমি ফ্লোরটা নিয়ে নিলাম। সেটা আপনি যে কথাটা বললেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শুধু কয়েকটা কোম্পানির শেয়ার বেড়েছিল, দিস ইজ ট্রু। কিন্তু আপনি একটু দেখেন তো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওরা প্রাইস কি ধরে রাখতে পেরেছে? ওটাকে সাস্টেইন করেছে? আজকে লাফার্জ, জাস্ট 2-3 মাস আগে লাফার্জের প্রাইস ছিল 140 টাকা, আর গতকালকে ট্রেড এটা 68 টাকা। আপনি দেখেন যে যারা এই শেয়ারটাকে বাই করেছিল তার যদি মার্জিন লোন অ্যাভেল করে থাকে, 100% তার পুঁজি চলে গেছে, সে নেগেটিভে চলে আসছে। আমি শেষ করি, আমি মাল্টিন্যাশনাল গুলো আমরা যেটা বলে থাকি, লাফার্জের যেটা হয়েছে, লাফার্জের পেইড আপ হিউজ, আপনার অন্য মাল্টিন্যাশনাল গুলোর পেইড আপ 5 কোটি 10 কোটি 15 কোটি, সেটাও কিন্তু হয় না। ব্যাকবিসিতে আসেন 3000 এর উপরে। আমি বলতেছি, ওইটাই বলতেছি যে এবার আসেন আপনি গ্রামীণ ফোনের ফার্স্ট জাস্ট 1 ইয়ার পিছনে যান, আপনি 360 টাকা প্রাইস ছিল, আজকে 230 টাকা। আবার আপনি বিআরবিসির কথা বলবেন, 3000 টাকা প্রাইস ছিল জাস্ট আপনার 2-3 মাস আগেও, এটা এখন 2300-2400 টাকা। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একটা স্টেজে গিয়ে প্রায় ওটাকে ব্যাটিং করতে করতে যে স্টেজে নিয়ে গেছে, ওখানেও প্রাইসটা সাস্টেইন করবে না। এইভাবে আমার ধারণা, এইভাবে প্রবলেমগুলো সলভ হবে না। প্রবলেমগুলো সলভ করতে চাইলে যে ইস্যুগুলো নিয়ে কথা বলা হচ্ছে, সেই ইস্যুগুলো নিয়ে আমাদের রেগুলেটরি বডিগুলো
অর্থমন্ত্রী মহোদয় হোক বা প্রাইম মিনিস্টার সাথে হোক, এটা বসে এটাকে সলভ করতে হবে। কিভাবে করতে হবে, কিভাবে ওনারা করবেন, এই ইস্যুগুলো ওনাদেরকে চিন্তা করতে হবে। আমি আজ যেটা দেখতেছি আমার দৃষ্টিকোণ থেকে অ্যাক্সেস, এক্সপোজার, মার্জিন লোনের যে ইস্যুটা রয়েছে, সব ইয়েতে ইকুইটিগুলো নেগেটিভ হয়ে গেছে। ইনস্টিটিউশনগুলোর যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করা আছে, ওরাও কোনো বিনিয়োগ করতে পারতেছে না। আপনার পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলো রয়েছে, এক একটা পলিসিতে আপনি এক একটা সেক্টরকে হিট করতেছে। আপনি দেখেন যখন গ্যাস প্রাইসটা বাড়লো, ন্যাচারালি তিতাস গ্যাস আশা করেছিল যে তার প্রপোর্শনেটলি তার মার্জিনটাও, প্রফিট মার্জিনটাও বাড়বে। কি বেড়েছে? উল্টো এটাকে 40%, আগে যদি 1 টাকা সে পেতো, এখন সে পাচ্ছে 40 মজার পয়সা। বিষয়টা হচ্ছে যে এই ওটা কারণে দেখেন- অয়েল যে 3টা কোম্পানি আছে সেগুলোর ব্যাপারে বিনিয়োগকারীদের আস্থা আস্থা নেই। সেই জন্যই বলতেছি আমি যে এক একটা পলিসিতে দেখতেছি ইনকনসিস্টেন্সি থাকাতে এগুলা মার্কেটে এফেক্ট করতেছে। এরপরও আসেন আপনার যে ফুয়েল প্রাইস। ফুয়েল প্রাইস নিয়েও আমি এটাই বলতে চাই যে ফুয়েল প্রাইস $120 যখন ব্যারেল ছিল, তখন যে প্রাইসটা ফিক্স করেছিল, আজকে নেমে গেছে এটা $28 নামছে প্রতি ব্যারেল। এটার কস্টিং নেমে গেছে আপনার রাফলি 35 থেকে 40 টাকা লিটারে। অপরিশোধিত তেলের দাম এখন 20 টাকার নিচে কিনছে সরকার। এই তেলের দামের বিষয়ে আসবে, একজন বিনিয়োগকারী আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। জি, আমি এনামুল করিম বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে পুঁজিবাজারের কি জাতীয় অর্থনীতিতে সত্যিকারের কোনো অবদান কি আছে? যদি অবদান থাকে তাহলে তো এটাকে বাঁচিয়ে রাখা দরকার, আর যদি অবদান না থাকে, কোনো কিছু যদি না হয়, তাহলে এটা শুধু শুধু বিনিয়োগকারীদেরকে মানে মৃত্যুর কারখানা হিসেবে রেখে লাভ কি? আর জি, যদি- দর্শক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। যদি আপনাকে পাল্টা প্রশ্ন করা হয় যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পুঁজিবাজারের উন্নয়নের জন্য, এখন আপনি যদি বলেন যে পুঁজিবাজার ঠিক আছে, তাহলে সরকার কি করবেন? আমাকে বলছেন? জি, দর্শকরে এই প্রশ্নটা যদি দর্শকরে করা হয় বা আপনাকেই করা হয় যে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে পুঁজিবাজারে, আপনি বলছেন বাজার ঠিক আছে, তাহলে বাইরে যদি যারা বাজার- বলছেন যে বাজার ঠিক নেই, এত অবস্থা, হয়তো তারা আপনি- ভুল বলছেন। ঠিক আছে, ইনভেস্টমেন্টের যে দুটো সোর্স অফ ফাইন্যান্সিং, একটা হলো ডেব্ট ফাইন্যান্সিং আর একটা হলো ইকুইটি ফাইন্যান্সিং। ইকুইটি ফাইন্যান্সিংটা তো হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, ক্যাপিটাল শেয়ার মার্কেট থেকে, আর ডেব্ট ফাইন্যান্সিংটা হবে আপনার ব্যাংকিং সেক্টর থেকে, ফাইন্যান্সিয়াল লিজিং সেক্টর থেকে। এখন আপনারা যদি বলেন যে মার্কেট ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা দেওয়াটা বেশ একটু কঠিন। মার্কেট যদি ঠিক থাকতো, তাহলে আজকে এর ইম্প্যাক্টটা আপনি দেখেন ব্যাংকিং সেক্টরে, আপনি যদি ব্যাংকিং সেক্টরে দেখেন, ওদের যে ইনভেস্টমেন্টটা ওরা স্টাক আপ হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল লিজিং সেক্টরটা স্টাক আপ হয়ে গেছে। ওনারা মার্চেন্ট ব্যাংকে আছেন, কি আপনার ব্রোকারেজ হাউসগুলো সবাই স্টাক আপ হয়ে গেছে, সবার পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। ওটার ইমপ্যাক্ট আপনি গিয়ে দেখেন ওইতে রিয়েল এস্টেট সেক্টরে, ওটা মুখ থুবড়ে পড়েছে। যদি ক্যাপিটাল মার্কেট ঠিক থাকতো, তাহলে কি ওটা এইগুলো হতো? আপনি যে বলছেন, সবাই যে বলছে যে পুঁজিবাজার ঠিক নেই, আপনি দেখেন 2010-এ ডিসেম্বরে 2011-তে পুরো বছর ডিএসসির সামনে মতিঝিলে ভাঙচুর হয়েছে, মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন, স্মারকলিপি দিয়েছেন, বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল ডিএসসি, সিএসসির, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী শীর্ষ নেতারা এখানে কথা বলেছেন। এখন কিন্তু কোনো কিছুই হচ্ছে না। যদি ঠিক না থাকে তাহলে এগুলো সবই তো হতো। বিএসসিসির তৎপরতা ছিল, এখন বিএসসিসি সরবরাহ বাড়াচ্ছে, বাজার ভালো আছে, স্টেবল আছে। বাজারে কিন্তু এখন 200-300 পয়েন্ট পড়ছে না। পরশু দিন দেখেছি আমরা যে 50-53 পয়েন্ট পড়েছে। তো আপনি কিভাবে বলছেন যে বাজার খারাপ আছে? একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা ঢাকা থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম, আসলে ভাই আপনারাও বলতে বলতে টায়ার্ড, আমরাও শুনতে শুনতে টায়ার্ড, আমরা কত অপেক্ষা করব?
আর আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে এই যে তেলের দাম যে কমছে, এর জন্য কি মানে মোবিল যমুনা কিংবা আরো যে তেলের কোম্পানিগুলো আছে সেগুলোর দাম কি কমবে? দর্শক আপনাকে ধন্যবাদ। তেলের দাম আসলে কমে নাই, ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে, এখানে সরকার মুনাফাটা করছে। আর 3টি অয়েল কোম্পানি যে আছে তারা কিন্তু এখানে একটা কমিশনের তারা বিজনেস শুধু করে। commission পায়। সো এখানে দাম ওই ইন্টারন্যাশনাল মার্কেটে কমে যাওয়ার কারণে তাদের মুনাফায় কোনো হেরফের হওয়ার কথা না। যে জায়গা ছিল দুটা জিনিস আপনি বলেছেন, দুটা জিনিস। একটা হলো যে 53 পয়েন্ট কালকে মার্কেট বা গত পরশুদিন মার্কেট ডাউন হয়েছে। ইনফ্যাক্ট এই 53 পয়েন্ট আপনি যদি 2009-10 এর সাথে কম্পেয়ার করেন তখনকার 500 পয়েন্টের সমান। কিন্তু তখন তো 100 পয়েন্ট পড়লেই মিছিল Second- হয়েছে, এখন তো মিছিল হচ্ছে না, তার মানে Second এটা is- বিনিয়োগকারীরা ওইটা- নিয়ে নিয়েছে। ওইটার আমি অ্যান্সারে আসতেছি, মিছিল হচ্ছে না। ইনফ্যাক্ট মিছিল করার মতো শক্তি ক্ষমতা হারিয়ে ফেলেছে। আপনি যখন আপনি মানে মৃত্যুমুখী আপনি মরে যাচ্ছেন, পথযাত্রী। পথযাত্রী, তখন কি হয়? তখন আপনার কিছু স্যালাইন আপনার মুখে দিয়ে চামচ দিয়ে দেয়, দিয়ে একটু নাড়াচাড়া করে, তারপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আমার মনে হয় আমরা কিন্তু সত্যি সত্যি সবাই এভাবে নিস্তেজ হয়ে গেছে। আসলে কি আমার তাই answer এই প্রশ্নটার উত্তর জানবো সালেভার কাছে, কিন্তু একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমি নাম হামিদুল ইসলাম। জি বলুন। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যেমন আমি একটা সময় করেছিলাম একটা ইসের আপনার একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার 8 টাকা 80 পয়সা করে একদিনে 2 লাখ শেয়ার কিনি। তো ওই দিনে ওই সিকিউরিটিজ হাউসে ডিএসসি থেকে করে যে এই শেয়ার কেন কেনা হচ্ছে, কিসের জন্য। তো এখন আমরা দেখি যে একটা শেয়ার মার্কেটে 2 টাকা 80 পয়সা ইপিএস 15% ডিভিডেন্ড দেওয়ার পরে এই মার্কেট সিচুয়েশনে শেয়ারের দাম 65 টাকা থেকে টাইনে 80 টাকায় নিয়ে দেওয়া হয়। এইগুলোর কোনো কোয়ারি নেই, অথচ একটা শেয়ার 15% ডিভিডেন্ড দেয়, শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা। আপনার দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, দর্শক এবং আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, এবং এই ধরনের যে অসামঞ্জস্যতা, এই বিষয়গুলো আমাদেরও চোখে পড়েছে। ডিএসসির ব্যাপারে আমরা অনেক বলেছি, এখানে যারা ডিএসসির সাবেক পরিচালক ছিলেন, সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তারাও এই বিষয়গুলো বলেছেন। তারপরও কেন এই বিষয়গুলো হচ্ছে আমরা জানি না। এবং সবচেয়ে মজার তথ্য হলো যে এই বিষয়গুলো ডিএসসি থেকে যখনই বিএসসিতে পাঠানো হয় যে এই 8 টাকায় যিনি কিনেছেন 2 লাখ শেয়ার, তার তো কোনো অপরাধ নেই বা সে কিনতে পারবেন না এমনও কোনো তথ্য নেই। তো উনি যখন এই শেয়ারটা কিনেছেন, ওনার ব্যাপারে কোয়ারি যখন করে ডিএসসি, করে যখন এই তথ্যটা বিএসসিতে পাঠায়, দেখা যায় বিএসসি তার উপরে অ্যাকশন নিয়ে নেয়। মানে এখানে বিএসসি কখনোই আমরা দেখি নাই যে ডিএসসি যা বলেছে সেটার ব্যাপারে পুনঃ তদন্ত করে তারপরে তারা একটা তদন্ত কমিটি করেছে যে ডিএসসি যেটা বলেছে সেটা ঠিক কি ঠিক না। এই কারণেই কিন্তু যে ডিএসসিকে সবাই ভয় পায়, কারণ ডিএসসি যা, যদিও ডিএসসি শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ডিএসসি যা সুপারিশ করে বিএসসি তাই করে। এই বিষয়গুলো কেন হচ্ছে আমাদের বোধগম্য নয়। একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রহমান, জি মিরপুর থেকে বলছি। আচ্ছা ভাই, আমরা জানি যে আমাদের বাজারে ডেট কম, সেই জন্য শেয়ার আসছে, কিন্তু মিউচুয়াল ফান্ড কেন আসে না? মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে যদি এতগুলি শেয়ার না আসে, মিউচুয়াল ফান্ড যদি আসতো তাহলে তো ওনারা যদি আস্তে আস্তে বাই করতো, যেহেতু মিউচুয়াল ফান্ড লং টাইমের ব্যাপার, হ্যাঁ, এটা তার ডেইলি বেচা কেনার ব্যাপার না, আপনার আস্তে আস্তে মার্কেটটা একটু স্টেবল হতো। জি দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, এবং এই প্রশ্নটির উত্তর আসলে আমাদের দেওয়ার ক্ষমতা নেই, অতিথিরাও দিতে পারবেন কিনা জানি না, তবে বিএসসিসি এটি প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন। জি অ্যাকচুয়ালি ওনার কথার সাথে আমি বলি, অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড কিন্তু আসছে। আগে যেটা সবশেষে এসেছে ভ্যানগার্ড, ভ্যানগার্ড এসছে, তারপর আপনার এশিয়ান টাইগার এসছে, এছাড়াও আপনার কিন্তু যতগুলো টেক্সটাইল কোম্পানি এসেছে সেই তুলনায় কিন্তু খুবই কম। হাতে গোনা আপনি দুটোর নাম বলতে পেরেছেন, আরো একটি নাম বলতে পারবেন কিনা আমি জানি না। আরো কিন্তু পাইপলাইনে আছে যেগুলো ওপেন এন্ড হবে, যেটা বাজারে ট্রেড হবে না, সেরকম কিছু মিউচুয়াল ফান্ডও কিন্তু বাজারে আসছে এবং পাইপলাইনে আছে, এগুলো আসতেছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার মনে হয় কিছু নাই। এগুলো আমি যতদূর জানি 4-5টা মিউচুয়াল ফান্ড পাইপলাইনে আছে যেগুলো
তাদের সাবস্ক্রিপশন চলছে। এসাল ভাই, একজন দর্শক ফোন করেছিলেন, বলেছিলেন যে আপনারাও হতাশ, আমরাও হতাশ, মানে বলতে বলতে আর বলার শক্তি হারিয়ে ফেলছেন। তো এই অবস্থায় আপনি পুঁজিবাজারে একটা কোম্পানির সিইও, তো আপনি তো এই জব ছেড়ে চলে যাচ্ছেন না, কিংবা আপনার যে এই কোম্পানিগুলো যে বিনিয়োগ করেছে, আপনার মাদার অর্গানাইজেশন যে ফান্ড ইনভেস্ট করেছে, কিংবা যে বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করেছে, কেউ কিন্তু যাচ্ছেন না, আশায় বুক বেঁধে আছেন যে একসময় ভালো হবেন। কিন্তু এই রকম হতাশা যদি চলে আসে, তখন তো বিনিয়োগকারীরা আস্তে আস্তে বিমুখ হবেনি। অ্যাকচুয়ালি আমি একদম প্র্যাকটিক্যাল, আমার পার্সোনাল প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি। আগে আপনি হয়তো আমার অফিসে গিয়েছেন। আমাদের যত বড় অফিস, এখানে মানুষ জায়গা দেওয়ার জায়গা ছিল না, কেউ দাঁড়ায় থাকতো, বসে মানে জায়গা ছিল না। এখন আপনি যান, 2 জন ইনভেস্টর আপনি খুঁজে পাবেন না, রাইট, পাবেন না। তার কারণটা কি? তাদের পোর্টফোলিওর যা অবস্থা, আমরা তাদের সাথে যে মানে করসপন্ডেন্স করছি, সব কিছু মিলে তারা আসারও সাহস পাচ্ছে না। কারণ আমরা তাদের কাছে টাকা পাই, আমাদের কাছে ব্যাংক টাকা পায়। তো আমাদের খুব ন্যাচারালি তাদেরকে ফোন করতে হয়, তাদের সাথে যোগাযোগ করতে হয়। তো এইটাও একটা বড় কারণ যে তারা ভয় পেয়েও হয়তো বাজার আসছে না, বা তারা ইনভেস্ট করতে চাচ্ছে না। আর নতুন ইনভেস্টর বলবেন, নতুন ইনভেস্টর কোত্থেকে আসবে? আপনি আজকে 10 টাকা ইনভেস্ট করবেন, আপনি কোনো গ্যারান্টি নেই যে কালকে এটা 7 টাকায় নেমে না আসবে। তখন এই যদি অবস্থা হয়, 10 টাকা 7 টাকা আসছে না, কারণ 10% কমে, তো সেই হিসাবে 9 টাকা আসবে, একদিনে 7 টাকা আসবে না। আমি তো একদিনের কথা বলি। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে নতুন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করার পরেও কেউ যদি 10 লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে থাকেন, 6 মাস ব্যাকে যদি ওই টাকাটা নিয়ে আসেন, আপনি ওর পোর্টফোলিওটা আজকে খোঁজ নিয়ে দেখেন, এটা ডেফিনেটলি 7 লাখ টাকা নামছে, 30% নাই, ডেফিনেটলি 7 লাখ টাকা নামছে। তাহলে এইভাবে পুঁজিটা নিয়ে এসে সে কতক্ষণ আর কন্টিনিউ করবে? 6 বছর হলো ভাই, 6 years। আপনি যেটা বলেছেন আমি এটা 6 মাস কেন, আপনার এই বছরের যে জানুয়ারি বাদ দিলে ফেব্রুয়ারি মার্চ, এই 2 মাসে 30%, 2 মাসে আরো 50% কমে গেছে। 2 মাস না, আপনি জাস্ট 15 দিনটাই ধরেন, 15 দিনই ধরেন, 2 মাস দরকার নাই। আপনি 15 দিন ধরেন, 15 দিন ধরলেই দেখবেন যে 30 থেকে 40% শেয়ারের প্রাইস। তাহলে তারপরও পুঁজিবাজার স্থিতিশীল আছে কি করে? আমি এই প্রশ্নটা মানে আপনার কাছে জানতে চাচ্ছি, যে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। বলছি, জি বলুন। আমি আগে ওই কিছু শেয়ার বাজারে ইনভেস্ট করতাম, বছর 2 যাবত করি না। এখন আমি সাধারণ একজন বিনিয়োগকারী। জি, এখন আমি আসলে কিছু জিনিস, যেমন আমার ছোট ভাই শেয়ার বাজারে ধস খেয়েছে। এখন আমি এই জিনিসটা বুঝি না, বাংলাদেশের প্রেক্ষাপটে লোন করে শেয়ার বাজারে ইনভেস্ট করা, এটা পৃথিবীর কোথাও হয় কিনা? সাধারণ যারা বিনিয়োগকারী তারা। জি দর্শক, বুঝতে পেরেছি মার্জিন ঋণের ব্যাপারে বলেছেন। এটি কিন্তু 2010-এর আগে ঋণগুলো দেয়া হয়েছে, এবং সেই অবস্থা থেকে কেউ বের হতে পারছে না, সেই বিষয়গুলি বলা হচ্ছে। নতুন করে মনে হয় মার্জিন ঋণ কেউ দিতে পারছে। জি, নতুন করে কেউ আপনার মার্জিন লোনের এগেইনস্টে আপনার ফাইন্যান্স করতে পারতেছে না, দিস ইজ ট্রু। কিন্তু ওই ইস্যুগুলো যদি সলভ না করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? ওখানে যে ইনভেস্টরগুলো ছিল, বিনিয়োগকারীগুলো ছিল, কেউ তো অ্যাক্টিভ হতে পারতেছে না, সবাই তো স্টাক আপ হয়ে গেছে। তো ওদের অ্যাক্টিভ না করলে বাজার তো স্থিতিশীল আছে, মানে আমরা স্টেক হোল্ডার না, আমরা তো আসলে এখানে বসে কিছুই বলি না, যেগুলো আমরা বিভিন্ন মহল থেকে বলা হয় সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি দেখেন যে স্টেক হোল্ডার যারা আছেন, আমি যদি বিএসসি বলি, ডিএসসি বলি, সিএসসি বলি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কিংবা ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তাদের তৎপরতা কি? আপনি সম্মিলিতভাবে এখন এটাকে যদি এইরকম হয় যে 15 দিনে 30% 50% কমে যায় পোর্টফোলিওর ভ্যালু, তো সেক্ষেত্রে তো এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। পুঁজিবাজারে সবার একসাথে কাজ করার কথা, সেটি তো হচ্ছে না। ব্রোকার্স অ্যাসোসিয়েশন করছে কি কাজ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কি করছে, ডিএসসি কি করছে, আর সিএসসির তো কিছুই ক্ষমতাই নাই, এমডিও নাই, সিআরও নাই। না, আপনি যেটা বলছেন যে 50% প্রাইস ডাউন হয়ে গেছে, আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন, আপনাকে দেখতে হবে পার্টিকুলারলি কোনো একটা শেয়ারের প্রাইস হতো এরকম হতে পারে, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করে একটা পোর্টফোলিও তৈরি করেন, সেই পোর্টফোলিওর আলোকে যদি কথা বলেন, তাহলে আপনি যেটা বলছেন সেটা ট্রু বলে হবে না। আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন, তাহলে দেখা যাবে যে অন অ্যান অ্যাভারেজ, আমি যেটা বলতেছি, অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 30% ডাউন হয়ে আছে। এটা 30% ডাউন হয়েছে কত দিনে? লাস্ট 3-4 মান্থসে।
নো লাস্ট তার চেয়ে অনেক One বেশি, month-এ আপনি অনেক বেশি। portfolio তো- লাস্ট এক মাসে প্রতিদিনই আপনি- শেয়ারের দাম আপনি- কমেছে। আপনি দেখেন এবং এই প্রতিদিনই বছরের- যদি 2%, 3%, 5% করে কমে, তাহলে শেয়ারের প্রাইস কোন জায়গায় আছে? ইন্ডেক্স কিন্তু ঠিক আছে, এটাও কেন কিছু কিছু এটাও ইন্ডেক্স কেন ঠিক হচ্ছে? আছে। আপনি দেখেন মানে যেভাবে গত শেয়ারের মাসে- দাম কমেছে সালে ভাই, যেভাবে শেয়ারের দাম কমেছে সেই তুলনায় ইন্ডেক্স কিন্তু তেমন পড়ে নাই। না, আমি তো প্রথমে একটা ফোন নিয়ে নিচ্ছি, প্রথমে একটা একটা ফোন নিয়ে অ্যান্সার নিচ্ছি। দিয়েছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি হচ্ছে মিনতি রানী মণ্ডল, এলিফ্যান্ট রোড থেকে বলছি। জি, বলুন। ওরিয়ন ফার্মা যেটা ছিল, ওটা আমরা রিপ্লেসমেন্ট শেয়ারটা কিনলাম 100 টাকা করে, কিন্তু আইপিও হিসাবে 60 টাকা, আমাদের 40 টাকা তো রিটার্ন দিল না। এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। জি দর্শক, আসলে এটা তো অনেক আগের ঘটনা এবং প্লেসমেন্টের ব্যাপারে কিন্তু এখানে টাকা ফেরত দেওয়ার বিষয়টি আছে কিনা আমার জানা নেই। আপনি নিজ উদ্যোগে নিজ দায়িত্বে আপনি প্লেসমেন্ট নিয়েছেন এবং সেখানে টাকা আপনার বাজারে যে দামই আসুক সেই দামই আপনাকে মেনে নেওয়ার কথা। এটা অ্যান্সার, ওনার এই প্রশ্নটা অ্যান্সারটা এটা হবে, ওনাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে এই বিষয়টা সেটেল করতে হবে। যেহেতু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে এই শেয়ারটা আইপিওতে এসেছিল 60 টাকায়, তাহলে ওই ব্যালেন্স 40 টাকা ওনার ফেরত পাওয়ার কথা। এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু প্লেসমেন্টে তো এসএসসি দিয়েছে। এসএসসি দিয়েছে, কিন্তু এসএসসি তো বলে দেয় নাই তুমি কয় টাকা প্লেসমেন্ট বিক্রি করবা। সেই জন্যই আমি বললাম এটা এই ইস্যুটাকে সেটেল করতে চাইলে ওনাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথেই সেটেল করতে হবে, ওনাকেই কনভিন্স করতে হবে। কিন্তু ভাই আমি তো বুঝতে পারছি না বিএসসি এখানে কি করবে। আপনি দেখেন এত ওরিয়ন ফার্মা সবাই জানি এটা একটা না, এখানে আমরা বিএসসি অনেক কথা বলি, কিন্তু শেয়ারের দাম কমে যাচ্ছে বা শেয়ারের দাম বাড়ছে, সেটা কি বিএসসির দায়িত্ব? অবশ্যই না। এখানে 60 টাকায় উনি বাজারে এসেছে, উনি 100 টাকায় কিনেছে না 500 টাকায় কিনেছে, সেটা বিএসসি তো দেখার দায়িত্ব না। একটি ফোন নিয়ে নিচ্ছে, আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে বদরুল আলম বলছিলাম। জি, বলুন। ভাই, একটু আগে প্রশ্ন করছিলেন একজন দর্শককে যে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় এই বাজারটা ভালো করার জন্য, তা আপনি কি করবেন? তো আমি সেই ভূমিকা একটু আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। সেটা ভাই, আপনার কোন সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে আপনি প্রশ্নটি করুন। আমি সেটা বলছি, আমার করণীয়টা হলো এই মুহূর্তে আমি সামনের যে আইপিওটা এটা 6 মাসের জন্য স্টপ করব। জি। দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের যে সমস্যাটা আছে সেটি সলভ করার চেষ্টা করবেন। আপনার যে এক্সপোজার লিমিটের যে ঘোষণাটা, ওটা আজকেই বাংলাদেশ ব্যাংক গভর্নর দিয়ে ওটা আমি সার্কুলার হিসেবে প্রজ্ঞাপন জারি করে দিতাম যে এই 2 বছর তাদের টাইমটা এক্সটেনশন করা হলো। জি দর্শক, ধন্যবাদ। আসলে বিনিয়োগকারীরাও কিন্তু এখন অনেক কিছু ভাবছেন যে এটা করলে ঠিক হবে, এটা করলে ঠিক হবে, আশা নিয়ে আছেন। আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আপনাকে আমি একটু ওরিয়ন ফার্মা নিয়ে কথাটা বলতে চাই। প্লেসমেন্টের ব্যাপারে প্লেসমেন্টটা আমি বাদ দিলাম। আমি যে প্রাইসে আইপিওতে যে প্রাইসে শেয়ারটা মার্কেটে এসেছে 1 ইয়ার্স ব্যাকে, তখন 60 প্রাইস, 60 টাকা, 3 বছর হয়ে গেছে, 2 বছর আগে। এটা প্রাইস এখন কত? 36 টাকা। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি না যে রিয়ালি মার্কেটটা তখনকার এই প্রাইসটা তো অবশ্যই যৌক্তিক প্রাইস ছিল 60 টাকা। আমরা এখনো বিশ্বাস করি যে ওরিয়ন ফার্মার মতো একটা শেয়ার 60 টাকা প্রাইসটা যৌক্তিক, কিন্তু এটা তো ট্রেড হচ্ছে এখন 35-36 টাকা। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি না যে মার্কেটটা যে স্বাভাবিক অবস্থায় থাকার কথা সেই স্বাভাবিক অবস্থায় নেই? এই কথাটা আমরা যদি স্বীকার না করে নেই, তাহলে আমরা সামনে এগোবো কিভাবে? এটা অ্যানালাইসিস করে সবশেষ যে একমি বাজার থেকে অনেক টাকা তুললো, একমি তো 85 টাকা, আমি যদি ভুল না করে দেখে 85 টাকায় কিনেছে। আইপিও আসবে মনে হয় 77 এইরকম রেটে। এটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না। তাহলে আপনি ওরিয়ন ফার্মা 60 টাকা আসছে, একমি 85 টাকা আসছে, এরপরে যদি আরও ইনসেপ্টটা আসে সেটা তো 120 টাকা আসবে বা 150 টাকা আসবে। তাহলে তো এই প্রাইস কিন্তু মানে আইপিও যেটা অনুমোদন দেওয়া হচ্ছে সেটার প্রাইস কিন্তু ঠিক আছে, মানে প্রাইমারি মার্কেট কিন্তু ঠিকই আছে, সেখানে দেখেন গ্রোথ আছে, যে একটা ভালো কোম্পানি আসলে তার চেয়ে বেশি প্রিমিয়াম পাচ্ছে, সে যেভাবেই পাক, বুক বিল্ডিং মেথডে পাক কিংবা বিএসসি দেখ যেটাই পাচ্ছে। কিন্তু সমস্যাটা সেকেন্ডারি মার্কেটে, সেকেন্ডারি মার্কেটের সব কিছু দেখার দায়িত্ব, কোন শেয়ার বাড়বে কমবে সেটা দেখার দায়িত্ব তো ডিএসসি, সিএসসি বা এসএসসি না। এরকমই যদি বলা হয় তাহলে এর উত্তরটা কি জানি না, আপনাদের কাছ থেকে জানতে চাই। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন সবাই আপনারা? জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে এই যে মার্কেট, যে আমরা এত আলোচনা, এত অনুষ্ঠান, এত সভা সমাবেশ সেমিনার করছি, তো আসলে দায়িত্বশীল ব্যক্তি কারা? মানে এই মার্কেটটা ভালো করবে আসলে কারা? মানে আমরা এই যে দেখেন সাধারণ জনগণ বা বিভিন্ন কর্মকর্তারা আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের, তো এই মার্কেট ভালো করার পিছনে কি সরকারের নাকি বিএসসি, ডিএসসি, সিএসসি, কোন কর্মকর্তা? আর এই যে কারসাজি চক্রে যে মার্কেট জড়িত আছে, এটা তো আমরা সবাই বুঝছি, মানে বুঝেও না জানার ভান করছি, অভিনয় করছি। তো আসলে কার দায়িত্ব? আপনারা একটু আলোচনা করবেন প্লিজ। জি, কারণ এখানে দর্শক ধন্যবাদ। দর্শকের প্রশ্ন, এই দর্শকের এই প্রশ্নের উত্তর, প্রাইমারি রেসপন্সিবিলিটি তো অবশ্যই রেগুলেটরি বডির। এই মার্কেটের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে যেখানে এই প্রবলেমগুলো নিয়ে যেভাবে সলভ করা যায় সেই সলভ করার ক্ষেত্রে তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তবে এটাকে আমাদের স্বীকার করে নেওয়া উচিত যে মার্কেটটা যে যৌক্তিক পর্যায়ে থাকা উচিত, ইনফ্যাক্ট ওই যৌক্তিক পর্যায়ে নেই, এটা আমাদেরকে স্বীকার করা উচিত। এবং তার ইম্প্যাক্টটা অন্যান্য ইকোনমির অন্যান্য সেক্টরেও কিন্তু এখন এসে হিট করেছে। এটা সবচেয়ে বেশি হিট করেছে রিয়েল এস্টেট সেক্টর। একজন মার্চেন্ট ব্যাংকার হিসাবে আপনারও কিছু রেসপন্সিবিলিটি থাকে এই দর্শকের প্রশ্নের উত্তর যদি দেন। হ্যাঁ, আপনিও দায়িত্ব এড়াতে পারেন না, মানে আমিও দায়িত্ব এড়াতে পারি না। ডিএসসি কে শুধু আমি কেন, সবারই সমন্বিত প্রচেষ্টার দরকার। যেমন দায়িত্ব আছে সরকারের, তেমন দায়িত্ব আছে রেগুলেটরি বডির, তেমন দায়িত্ব আছে আমাদের, এবং আমাদের মতো যারা কোম্পানিগুলো আছে, সিকিউরিটিজ হাউসগুলো আছে তাদের, অ্যাজ ওয়েল অ্যাজ ভাইদের মতো যারা আছে তারা জনগণকে বোঝাবে। এবং সেই সাথে আমাদের যারা ইনভেস্টর আছে তাদেরও একটু সচেতন হওয়া উচিত। কারণ আমি যদি শেয়ারটা বিক্রি না করি তাহলে আমার কাছ থেকে শেয়ারটা নিবে কি কম দামে, ওটাও চিন্তা তাহলে করা ভাই ১,১২০০-১৫০০ কোটি টাকার একটা ব্যাংক, মানে ১৫০ কোটি শেয়ার, জি ১৫০ কোটি শেয়ারে আপনি বিনিয়োগকারী ধরে রাখলো ৫০ লাখ শেয়ার যদি কেউ বিক্রি করে ২০ টাকা থেকে 10 টাকায় নেমে আসবে, তাহলে কেউ না কেউ তো বিক্রি করবে কিছু শেয়ার, মানে প্রয়োজনে বিক্রি করবে। ১৫ কোটি শেয়ার, জি ১৫ কোটি শেয়ার যদি থাকে, 10 কোটি শেয়ার থাকে, সেখান থেকে কেউ না কেউ বিক্রি করবে। এখন সেই ১৫ কোটি শেয়ার তো আর বিক্রি করতে পারবে না, তার ধরেন 30% বিক্রি কারো হাতে 2 কোটি শেয়ার আছে, সে 5 লাখ শেয়ার এখন বিক্রি করবে। 5 লাখ শেয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা তো বাজারে নেই। তাহলে আপনি যে ধরে রাখতে বলছেন, সে তো ধরে রাখলে প্রাইসটা ঠিক থাকবে না। জি, কারণ বড় বড় পেইড আপ হচ্ছে কোম্পানিগুলো, সেই তো বাজার তো সেই হিসাবে নিতে পারছে না। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসআর হাউস চিটাং থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হলো 68 কোম্পানি ওটিসি মার্কেটে আছে, এটা বহু বছর ধরে আছে, এবং যখনই এটা বলা হয় তখন বলে যে এটা শিগগিরই আসছে। এখনো কিছুদিন 2-3 মাস আগেও বললো শিগগিরই এটার একটা ব্যবস্থা হবে, এই ওটিসি মার্কেটে এগুলো যেগুলো সুইটেবল সেগুলোকে ছেড়ে দেওয়া বা বাজারে আসবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। দর্শক, আপনি যে বলেছেন 2-3 মাস আগে বলা হয়েছে, কে বলেছে, কোন অথরিটি বলেছে? আপনারা যারা আছেন তাদের কাছে বলা হয়েছে। এই কিছুদিন আগেও রকিব সাহেব, তারপর শেষে লালি সাহেব, এরা খুব জোর গলায় বললেন। জি, দর্শক আপনাদের একটি জিনিস বোঝা উচিত, এখানে যারা আসেন তারা কিন্তু এই বিষয়টার অধিকার রাখেন না, বা তার ক্ষমতা নেই যে এই বিষয়টা সলভ করার। রকিবুর রহমান কিংবা আহমেদ রশিদ লালি কিংবা যারা আসেন তারা কিন্তু আশা করতে পারেন আপনাদের মতো আমাদের মতো যে বাজার ঠিক হবে, এই সমস্যাটা তারা চিহ্নিত করতে পারেন, এবং সেটি যারা নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ আছেন তারা ঠিক করবেন, সেই আশাটা করতে পারেন। যদি এই অবস্থায় আপনি যতগুলো ফোন শুনলেন সবারই কিন্তু একটি হতাশা কাজ করেছে। বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু বলেছে যে আইপিওর একটি সমস্যা, এখন সাপ্লাই আর বাড়ানো ঠিক না, এ বাজার নিতে পারছে না। আপনি বলেছেন, সালে ভাই বলেছে, কিংবা আমিও আপনাদের সাথে একমত হয়ে বলছি যে এটি হয়তো বাজার নিতে পারছে না, আপনাদের কথা তাই মনে হচ্ছে। তাহলে এই আইপিও তো আমরা জানি যে এর মধ্যেও কয়েকটা আইপিওর টাকা উত্তোলন করা হবে, তো বাজারে কি হবে, তাহলে বিনিয়োগকারীদের কি হবে? মানে নতুন বিনিয়োগকারী যারা আসবেন, যারা প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করবেন,
তারা তারা তাদের ব্যাপারে বিএসসিসি সচেতন, যারা উদ্যোক্তা তারা এখান থেকে ফান্ড নিয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে সচেতন, কিন্তু এই বাজারের সাথে যে লাখ লাখ মানুষ জড়িত, যে প্রতিষ্ঠানগুলো আছে, সালেভার প্রতিষ্ঠানের মতো অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে অনেকে চাকরি করছেন, তাদের ফ্যামিলি আছে, এই বিষয়গুলো দেখার কেউ নেই। প্রাইমারি মার্কেট যদিও এখন এই মুহূর্তে একটু অ্যাক্টিভ আছে, কিন্তু এটাও আলটিমেটলি সেকেন্ডারি মার্কেট যদি অ্যাক্টিভ না থাকে একটা স্টেজে প্রাইমারি মার্কেটও এফেক্ট করবে। কিন্তু এখানে তো অনেকেই বলছেন যে প্রাইমারি মার্কেটকেও কৃত্রিমভাবে অ্যাক্টিভ রাখা হয়েছে। যারা সালেভাইদের মতো যারা কোম্পানি, যে মার্চেন্ট ব্যাংকগুলো যে আইপিও নিয়ে আসছে, তাদের উপরে আঙুল তোলা হচ্ছে যে তারাই কারসাজি করে প্রাইসটা বাড়াচ্ছে। কারণ আপনি সবশেষ যে দেখেন একটি টেক্সটাইল কোম্পানি আসলো, ড্রাগন সোয়েটার, এই কোম্পানিটির চেয়ে ভালো কোম্পানি কি বাজারে নেই? তাহলে এইটা 20 টাকায় ট্রেড হচ্ছে, হলটেড হয়ে যাচ্ছে, ভালো টেক্সটাইল কোম্পানিগুলো 12 টাকা 13 টাকা 14 টাকায় কেন ট্রেড হচ্ছে? তাহলে এইটার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ এত বেশি কেন? বিনিয়োগকারীরা তো সবাই বুঝতে পারছেন, প্রথম 10 মিনিটে হলটেড হয়ে যায়, প্রথম 10 মিনিটে লাখ লাখ 10 লাখ 20 লাখ শেয়ার ট্রেড হচ্ছে। তাহলে এই গ্রামীণ ফোন, আপনার পাওয়ার কোম্পানিগুলো, অয়েল কোম্পানিগুলো যাদের কমিশনের বিজনেস ভালো হচ্ছে, কিংবা ফার্মাসিউটিক্যালসের কোম্পানিগুলো প্রথম আধা ঘন্টায় ট্রেডও হয় না, তাহলে এই 10 মিনিটে 10 লাখ শেয়ার কে ট্রেড করলো? এই সাধারণ বিনিয়োগকারী? এটার অ্যান্সার আপনি আপনার প্রশ্নের মধ্যেই এটা অ্যান্সার পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আইপিওগুলো যখন সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে আসতেছে, ইনিশিয়ালি 1-1.5 মাস এটা নিয়ে একটু অ্যাক্টিভ থাকে, এইভাবেই করা হয়। করার পরে একটা স্টেজে এগুলো আর ট্রেড হয় না, এটা তখন প্রাইসটা ডাউন হতে হতে ফেস ভ্যালু নিচে নেমে অনেকগুলো প্রাইস। মজার তথ্য হলো এইসব আইপিও বাজারে আসে, বাজারে আসার পরে এরকম কারসাজি হয়, তারপরে সেগুলোর ব্যাপারে কোনো তদন্ত হয় না, কিংবা অন্য কোনো কোম্পানি, ভালো কোম্পানি দীর্ঘদিন ধরে বাজারে আসে, ডিভিডেন্ড ভালো দিল, তারপরে যদি সেটার প্রাইস বেড়ে যায় তখন তদন্ত হয়, এবং উনি কিনেছেন, সালে ভাই 2 লাখ শেয়ার কিনেছেন, তাকে ধরো তুমি কেন কিনলা। এবং তাই হচ্ছে বিনিয়োগকারীদের কথাই, সেটি একজন বিনিয়োগকারী সেটিই বলেছেন। একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে রিপন বলছিলাম। জি বলুন। আমি একটা অ্যাডভাইস চাচ্ছি আপনাদের কাছে। আমি 2010 সনে আমার ইকুইটি ছিল প্রায় 25 লক্ষ টাকা। জি, সংক্ষেপে বলুন। হ্যাঁ, সংক্ষেপে বলছি। এরপরে ধসের পরে আমার ইকুইটি যখন আপনার 5-6 লাখ টাকায় আসলো, তখন আমি বাজার থেকে বের হয়ে যাই। এরপরে আপনার 2015 সনের দিকে আমি প্রায় 12-13 লক্ষ টাকার মতো ইনভেস্ট করি। বিগত এই দিনগুলোর মধ্যে থেকে এখন আমার যেভাবে বাজার পড়েছে, আমার এখন বর্তমানে ইকুইটি দাঁড়িয়েছে প্রায় 5-6 লাখ টাকার মতো। জি জি, আপনি এখন এই বিষয়ে সাজেশন চাচ্ছেন। দর্শক, আমাদের সময় একদমই নাই। জি বলুন। না, আমি বর্তমানে 4-5 মাস যাবত কোনো ট্রেড করছি না। আপনি কি লোন নিয়েছেন? না, লোন নেই না। জি, ধন্যবাদ। সালে ভাই, আপনি মার্চেন্ট ব্যাংকার হিসেবে এই ব্যাপারে যদি কোনো সাজেশন দেন। এখন ওনাকে যেটা, কারণ অলমোস্ট মনে হয় 60%-এর উপরে টাকা নাই, 15 লাখ টাকা, আপনার 5 লাখ টাকা আছে। এখন ওনাকে যেটা করতে হবে, আমি যেটা বুঝি যে হোল্ড করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই। উনি 15 সালে ইনভেস্ট করেছে, আরো 2-3 বছর ওয়েট করলে যদি ডিভিডেন্ড খেয়ে অ্যাডজাস্ট হয়। ধরেন ড্রাগন সোয়েটার কিংবা আইটিসির মতো শেয়ার যদি 70 টাকায় উনি কিনে সেটা যদি হোল্ড করে 5 বছর, সেটা 12 টাকায় বিক্রি করবে নাকি না 120 টাকায় বিক্রি করবে? না, আমার বিশ্বাস উনি এই ধরনের শেয়ার কেনেননি। যদি ভালো শেয়ারে দেখে কিনেছেন, আপনি দেখেন ভালো শেয়ারের রেটই কিন্তু বেশি পড়েছে। আপনি যদি কম্পেয়ার করেন, ভালো শেয়ার বলতে দু একটা কোম্পানি ছাড়া, অলিম্পিক এবং স্কয়ার ফার্মা, এরকম কিছু কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম ভালো কোম্পানি এখন ফরেন সেল হচ্ছে। ম্যাক্সিমাম ভালো ফরেন সেল হলো, যারা গতবার ডিভিডেন্ড খেয়েছে তাদের কিন্তু এখনো প্রফিট আছে। জি, যদিও ড্রাস্টিক্যালি ফল করেছে, এটা 70 টাকা থেকে 2-3টা কোম্পানি যেটা হলো এক্সেপশনাল কেস, ওটা নিয়ে আমরা আলোচনা করে করতে পারবো না। এক্সেপশনাল সবখানে। সেক্ষেত্রে বিনিয়োগকারী কি করবেন? ধরে রাখবেন শেয়ার? ধরে রাখা ছাড়া তো এখন আর আমি কোনো উপায় দেখছি না। কারণ ওনার এত টাকা, হয় উনি লস টেক করে বের হয়ে যাবেন বাজার থেকে যে কোনো একটা, বা উনি হোল্ড করে বসে থাকবেন, একটু দেখবেন ডিভিডেন্ড খাবেন, 2-3 বছর ডিভিডেন্ড খেয়ে অ্যাডজাস্ট হলে ওনার যদি টাকার লেভেলে আসে, উনি হয়তো তখন একটা চিন্তা করবেন। ওনার প্রশ্ন থেকে একটা জিনিস বেরিয়ে আসলো যে এইভাবে অনেকেই লস করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন।
আমি আমার অ্যানালাইসিস বলতেছে যদি মার্কেট থেকে এইভাবে লস করে বেরিয়ে যান তাহলে মার্কেটটা আমি যে আসবে কথা কেন? মার্কেটটাতে আসবে কে, নতুন করে কে আসবে, আর মার্কেটটা অ্যাক্টিভ হবে কি, ভাইব্রেন্ট হবে কিভাবে। এই তাহলে তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ দাঁড়ালো এই মার্কেট আপাতত স্বাভাবিক অবস্থায় নেই। অতএব আমাদের সংশ্লিষ্ট সকলকেই চিন্তা করতে হবে মার্কেটটাকে স্বাভাবিক অবস্থায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, মানুষের স্বাভাবিক কনফিডেন্স কিভাবে থাকবে, এই চিন্তা সবাইকে করা উচিত। মানুষের কনফিডেন্সের ব্যাপারটা বললেন, যেখানে বিনিয়োগকারীরা, আপনি যদি পুঁজিবাজারে যান, ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংকগুলোতে যান, সেখানে 95% বা 99% বিনিয়োগকারী বলবেন যে আইপিও একটি বড় সমস্যা এখন। তাহলে এই সমস্যার সমাধান তো করছেন না আপনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যখন পরিবর্তন হলেন, তখন এই গভর্নরের সাথে বা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিএসইসির সম্পর্কটা খারাপ ছিল, আমরা যতদূর জানতে পেরেছিলাম। তো এই সম্পর্কটা ভালো করার কোনো উদ্যোগ আমরা দৃশ্যমান হয়েছে? কিংবা এই বাজার এখন যতটা খারাপ বাজার, হঠাৎ করে বাজারে পড়ে যাচ্ছে, আইসিবির কাছে হাজার হাজার কোটি টাকা, গত পরশুদিন 53 পয়েন্ট কমলো, বেশিরভাগ শেয়ারেরই ক্রেতা ছিল না। আইসিবি কি করেছে? এই সব বিষয়গুলো আপনার বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কেউ কি উদ্যোগ নিচ্ছে? ডিএসসি থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সিএসসি থেকে করা হয়েছে, বিএসসিসি থেকে একটা কথা বলা হয়েছে বিনিয়োগকারীদের বোঝানোর জন্য। আপনি সালেভার মতো লোকজন বলছেন কিছু মিডিয়ায়, এবং দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা আপনাদের কথা শুনতে শুনতেও আপনাদের কথা বেশি লুজার শুনতে হচ্ছে যাচ্ছেন না, এবং আমাদের কথা শুনতে শুনতে তারা বেশি লুজার হচ্ছে প্র্যাকটিক্যালি। আমি যা দেখছি। তাহলে আস্থার বিষয়টা আসবে কোত্থেকে? আস্থার বিষয়টা আসবে তখনই, আমি তো বারবার একটা কথাই বলছি যে আস্থার বিষয়টা আসবে তখনই এটা সিকিউরিটিজ অ্যাকশন কমিশনকে উদ্যোগ নিয়ে যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে বসে এই আলোচনা, আমরা যে আলোচনা করতেছি এগুলোকে কগনিজেন্সে নিয়ে ওনাদেরকে চিন্তা করতে হবে যে মার্কেটটাকে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। অনেকেই তো বলছেন যে বিএসসিসির দায়িত্ব কি বিনিয়োগকারী নিয়ে আসা, বিএসসিসির দায়িত্ব সেটা তো না। বিনিয়োগকারী নিয়ে আসার কথা ওনাকে আমরা বলা হচ্ছে না। যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলোকে সলভ করার দায়িত্ব তো আপনার প্রাইমারিলি সিকিউরিটিজ অ্যাকশন কমিশনের। প্রয়োজনে ওনারা বাংলাদেশ ব্যাংকের সাথেও বসবেন, এনবিআর এর সাথেও দরকার হলে বসবেন, অর্থমন্ত্রীর সাথে বসে এগুলাকে কীভাবে সলভ করবেন সেই সলভ করার জন্য তো এগিয়ে আসতে হবে। তারা তো করছেন। আমরা এই সপ্তাহেই দেখেছি যে বিএসসিসি থেকে একটি টিম অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, করছেন তো, কিন্তু ওটার রেজাল্ট তো আমাদের দৃশ্যমান হচ্ছে না, এবং হবে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। আপনি যদি দেখেন যে যদি কোনো কিছু আশার আলো পায় তখন দেখবেন যে মার্কেটে একটু ভাইব্রেন্ট হচ্ছে। একটু আশার আলো পেলে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছে, আমাদের বিনিয়োগকারীরা আমি তো বলবো যে অনেক ভালো, তারা অনেক ফ্লেক্সিবল। তারা যখন দেখে যে একটু আশার আলো আছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, আবার নিস্তেজ হয়ে যায় যখন দেখে যে কিছুই হচ্ছে না। এই যে বিনিয়োগকারীরা নিস্তেজ হয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক, আপনাদের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রির চাপে, এবং আপনাদেরও কিছু করার হয়তো নেই। আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেলটা আসে কখন? আমাদের সেলটা আসে আমরা হয়েছে কি, আমাদের একটা ছোট একটা পেড আপ ক্যাপিটাল আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লোন হয়ে গেছে আর তার চেয়ে বেশি। তো ওই টাকাটা কিন্তু ব্যাংক থেকে আসছে। তো আমাকে একটা নির্দিষ্ট টাইম পর 3 মাস 6 মাস পর আমাকে কিন্তু পেমেন্টগুলো করা লাগছে। তো আমার পেমেন্ট দেওয়ার উপায়টা কি? ওই পোর্টফোলিও আমাকে ওটা থেকেই ধরতে হবে। আমার তো আলাদা কোনো ইনকাম নাই। আর ইস্যু ম্যানেজমেন্ট করে আমরা কয় টাকা পাই? 20-30 লাখ টাকা পাই। ওটা দিয়ে তো আমার এক মাসের অপারেটিং কস্টই ওঠে না। এখানে যে ওনার প্রশ্নটা অ্যান্সার আমি যদি শেষের দিকে একদম আবার অ্যাক্সেস এক্সপোজারের প্রশ্নটা চলে আসলো। যদি ওনাকে ফেরত দিতে হচ্ছে কেন? বরঞ্চ ওনার প্যারেন্ট কোম্পানি বা প্যারেন্ট ব্যাংক ওনাকে আরো ফান্ডিং করতো যদি এখানে উনি ইনকাম জেনারেট করতে পারতেন। ইনকাম জেনারেট যদি হতো, চাইলেও তো করতে পারেন। আমরা অনেক প্রতিষ্ঠানকে জানি, মাদার অর্গানাইজেশন, যে তার ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে টাকা দিতে চায় কিন্তু সে তো দিতে পারছে না, আইনে বাধা। ওটাই তো আমি সেই কথাটাই তো বলতেছি যে এক্সপোজার প্রবলেমটাকে সলভ করতে হবে। মার্জিন লোন ইস্যুটার যে প্রবলেমটা রয়ে গেছে, যারা বাজারে অ্যাক্টিভ হতে পারতেছে না, যারা আগে অ্যাক্টিভ ছিল তারা অ্যাক্টিভ হতে পারতেছে না, এই ইস্যুগুলোকে সলভ করতে হবে। ডিমান্ড সাপ্লাইয়ের যে প্রবলেমটা রয়েছে এই ডিমান্ড সাপ্লাই প্রবলেমটা সলভ করতে হবে। প্রয়োজনে ওনাদেরকে 6 মাস 9 মাস 1 বছর আইপিও
স্থগিত করতে হবে, যে ঠিক আছে মার্কেটকে আগে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি, তারপর আমি আইপিওকে অনুমোদন দিব। এই জিনিসগুলো ওনাদেরকে চিন্তা করতে হবে। আমরা শুধু প্রবলেমগুলো একটু বলতে পারি, আর রিয়াল সিচুয়েশনটা কি মার্কেটে দাঁড়িয়েছে, মানুষের টেলিফোনে যে কথাবার্তা বলতেছে, এটার থেকে ওনাদেরকে অনুধাবন করতে হবে। আমি যদি অনুধাবন না করি, আমাকে আপনি কিভাবে অনুধাবন করাবেন? এখানে আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে ব্যক্তি বিনিয়োগকারীদের ব্যাপারে অনেক অভিযোগ, তারা বুঝেন না বুঝে বিনিয়োগ করেন, তারা ধৈর্য ধরেন না, অতি লোভী, তারা বিভিন্ন জায়গায় ফোন করে উল্টাপাল্টা কথা বলেন, টেলিভিশনগুলোতে যে প্রোগ্রামগুলো হয় সেখানে বলেন, পত্রিকায় বলেন, অনেক অভিযোগ। কিন্তু আমরা দেখি না যে একজন বিনিয়োগকারী তার সমস্ত পুঁজি এখানে বিনিয়োগ করে সবটুকু হারিয়েছেন, তারপর এই বাজারের সাথে আছেন, এই বাজারে আশা নিয়ে আছেন এই বাজার ঠিক হবে, এবং অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধান করে কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ দেওয়া উচিত যে বিনিয়োগকারী তোমার এই সমস্যা, আমার বাজারের সমস্যাগুলো রয়ে গেছে, সেগুলোর সমাধানের কোনো চেষ্টা নেই, কিংবা চেষ্টা থাকলেও সেগুলো সমাধান হচ্ছে না। অথচ বিনিয়োগকারীদের অভিযোগ দেওয়া হচ্ছে যিনি তার সারা জীবনের পুঁজি সবটুকু হারিয়েছেন। এই বিষয়টি কেন হচ্ছে, যার প্রচেষ্টায় কিন্তু আমাদের মার্কেটটা চলছে। আগে তো ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ছিল, এখন কিন্তু সেটা ভাই বলেছে কমে গেছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আশা রাখছি বাজার ভালো হবে, যদিও একই কথা বলতে হচ্ছে, কিন্তু এই আশা নিয়েই হয়তো একদিন আমরা দেখব যে সত্যিকারে বাজার ভালো হয়েছে, এবং যারা এখন স্টেক হোল্ডার যারা আছেন তারা আসলেই কাজ করছেন, কিন্তু হয়তো সেটি দৃশ্যমান হচ্ছে না, তাদের চেষ্টা সফল হবে, এবং যারা নীতি নির্ধারক আছেন তারা আরও মনোযোগী হবেন এই পুঁজিবাজারের উন্নয়নের জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, এই আশা রেখে শেষ করছি। আগামীকালকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।